যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। ভাবতে পারেন এমন একজন দায়িত্বশীল নেতার কথা যিনি দেশের আইন ও সংবিধান মেনে বড় পদে বসেছিলেন, অথচ আজ তিনি কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এক মারাত্মক কথা বলে বসলেন। প্রকাশ্য এক সভায় দাঁড়িয়ে তিনি দাবি করলেন নামাজ পড়তে চাইলে নাকি ভারতে থাকা যাবে না, সোজা বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যেতে হবে। আর এই একটি বিতর্কিত মন্তব্যের জেরে এখন তার বিরুদ্ধে ধেয়ে আসছে এক মস্ত বড় আইনি চাবুক। কি ঘটেছিল সেদিন, আর কেনই বা পুরো পশ্চিমবঙ্গ এক নিমিষেই উত্তাল হয়ে উঠল? কেন মুসলিম সম্প্রদায় ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে এবার তার বিরুদ্ধে এক চরম আল্টিমেটাম দেওয়া হলো, যার কারণে পুরো রাজনৈতিক মহলে তীব্র তোলপাড় শুরু হয়েছে? আজকের এই পুরো সত্য ঘটনাটি এবং এর পেছনের ভেতরের সমীকরণ জানতে হলে এই ভিডিওটি বিন্দুমাত্র না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনীর ভেতরে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে যা জানা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। গল্পটা শুরু হয়েছিল রাজনীতির এক উত্তপ্ত মঞ্চ থেকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ, যিনি বরাবরই নিজের সোজাসাপটা এবং বিতর্কিত মন্তব্যের জন্য রাজনৈতিক মহলে পরিচিত, এবার তিনি এমন এক মন্তব্য দিলেন যা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের মূল চেতনাকেই সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। তিনি সবার সামনে দাবি করলেন ভারতে নাকি রাস্তা আটকে বা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে নামাজ পড়ার কোনো অধিকার নেই। তার মতে যদি এতই সমস্যা হয় তবে বাংলাদেশ নয়তো পাকিস্তানে চলে যেতে হবে। কিন্তু এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখা যাক ভারতের নিজের দেশের আসল আইন ও সংবিধান ঠিক কি বলে। ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ পরিষ্কার ভাষায় গ্যারেন্টি দেয় এই দেশের প্রতিটি নাগরিকের নিজের ধর্ম স্বাধীনভাবে পালন, বিশ্বাস ও প্রচার করার পূর্ণ অধিকার রয়েছে। এটা কোনো দয়া বা রাজনৈতিক দলের দান নয়, এটি প্রতিটি মানুষের জন্মগত মৌলিক অধিকার। আর একজন দায়িত্বশীল নেতা হয়ে আইনের শপথ নিয়ে চেয়ারে বসে তিনি যখন এই অধিকারকে পরোক্ষভাবে অস্বীকার করেন, তখন চারিদিকে এক বিশাল ক্ষোভের আগুন জ্বলে ওঠাই স্বাভাবিক। লাখ লাখ মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেন, কারণ সচেতন সমাজ বুঝল আজ যদি একজনের অধিকার কেড়ে নেওয়া হয় তবে কাল অন্যজনের পালা আসবে। এখানে একটা মারাত্মক দ্বিমুখী নীতি ও প্রশাসনিক অমিলের বিষয় আছে, যা না শুনলে ভেতরের আসল রাজনৈতিক খেলাটা ধরা যাবে না। কলকাতার বুকে রেড রোড নামে যে বিশাল চওড়া আর মস্ত বড় ভিআইপি রাস্তাটি আছে, যেখানে দেশের স্বাধীনতা দিবসে বড় সরকারি প্যারেড হয়, সেই রাস্তায় গত বহু বছর ধরে লাখ লাখ মুসলিম মানুষ একসাথে মিলে ঈদের নামাজ পড়ে আসছিলেন। কিন্তু হুট করে এবার প্রশাসন থেকে নির্দেশ জারি করা হলো যে যানবাহন চলাচল ও নিরাপত্তার কথা বিবেচনা করে রেড রোডের মতো ব্যস্ত রাস্তায় ঈদের নামাজ পড়া যাবে না বা তার পরিধি সংকুচিত করতে হবে। সাধারণ মানুষ দেশের শান্তি শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেই নির্দেশ মেনেও নিলেন। কিন্তু ঠিক তারপরেই আসল অমিল আর বৈপরীত্যটি লক্ষ্য করুন। সেই একই রেড রোড টানা 7 দিনের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো আন্তর্জাতিক যোগ দিবস পালনের নাম করে। এটাকে আপনারা কি বলবেন? সচেতন মানুষরা তখন প্রশ্ন তুললেন, যদি শরীর ভালো রাখার জন্য যোগব্যায়াম বা শরীরচর্চা করাই লক্ষ্য হয়, তবে কলকাতার ময়দানের মতো এত বড় ফাঁকা ও সবুজ জায়গা থাকতে এত বড় মূল রাস্তা 7 দিন ধরে আটকে রাখা কি দরকার ছিল? ময়দানের খোলা বাতাসে সবাই মিলে তা করলে তো আরো ভালো হতো। সমালোচকদের মতে আসল উদ্দেশ্য তো সেরফ স্বাস্থ্য সচেতনতা ছিল না, আসল উদ্দেশ্য ছিল এক ধরনের রাজনৈতিক ক্ষমতা দেখানো আর একচোখা নীতি ও দ্বিচারিতার বহিঃপ্রকাশ। শুধু ধর্মের নামে বিভাজন করা নয়, ভারতের সাধারণ মানুষদের দেওয়া অর্থনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের তালিকাটাও বেশ দীর্ঘ, যা আমজনতাকে প্রতিনিয়ত ভোগাচ্ছে। ক্ষমতায় বসার আগে বুক ফুলিয়ে বলা হয়েছিল রান্নার গ্যাসের দাম নাকি 420 টাকা করা হবে,
আর আজ সেই গ্যাসের দাম আকাশ ছুঁয়ে সাধারণ মানুষের পকেট পুরোপুরি ফাঁকা করে দিচ্ছে। আরও বলা হয়েছিল জ্বালানি তেলের দাম কমিয়ে মানুষের হাতের নাগালের মধ্যে আনা হবে, অথচ আজ পেট্রোল আর ডিজেলের দাম সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। এর পাশাপাশি ডিজিটাল কার্ড বা রেশন কার্ডের নামে হাজার হাজার রকমের কঠিন শর্ত দিয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত হয়রান করা হচ্ছে। ফর্ম ফিল আপ আর কেওয়াইসি করার নামে এত জটিলতা তৈরি করা হয়েছে যে গরিব মানুষ শেষমেশ হাল ছেড়ে দিচ্ছে। একটা সামান্য টাইপিং বা টেকনিক্যাল ভুলের অজুহাত দেখিয়ে লাখ লাখ গরিব পরিবারের নাম সরকারি সুবিধার তালিকা থেকে কলমের এক খোঁচায় কেটে বাদ দেওয়া হচ্ছে। একটি ব্লক থেকেই রাতারাতি বিপুল সংখ্যক মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমজনতার জীবনের মান উন্নত করার নামে যে বড় বড় প্রকল্পের ঢাকঢোল পেটানো হয়েছিল, আজ সেগুলোর ভেতরে সাধারণ মানুষ শুধুই ফাঁকি ও আমলাতান্ত্রিক জটিলতা দেখতে পাচ্ছে। খেলা কিন্তু শুধু এতটুকুতেই শেষ নয়, এর পেছনে রয়েছে আরও বড় এক আন্তর্জাতিক চক্রান্ত ও মানবাধিকারের প্রশ্ন। ভারতে এই যে কথায় কথায় বাংলা ভাষাভাষী মুসলিমদের জোর করে বাংলাদেশি আখ্যা দিয়ে বর্ডার পার বা পুশিন করার ভয় দেখানো হচ্ছে, এটা নিয়ে কিন্তু এখন দুনিয়া জুড়ে শোরগোল পড়ে গেছে। মানুষের অধিকার নিয়ে কাজ করা বিশ্বখ্যাত আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইট ওয়াচ এই পুশব্যাক ও ডিটেনশন ক্যাম্পের প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ আর উদ্বেগ প্রকাশ করেছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো সঠিক, স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আইনি প্রক্রিয়া না মেনে এভাবে কোনো মানুষকে জোর করে তাড়িয়ে দেওয়া বা বর্ডার পার করে দেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি মানবাধিকারের ওপর এক বড় রকমের আঘাত। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ হয়ে থাকা কিছু নেতা নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে এবং এক পক্ষকে খুশি করতে সাধারণ গরিব মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? এই ধরনের কিছু নেতার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো যদি আপনারা কখনো দেখেন তবে অবাক হতে হয়। রাজ্য বা দেশের বড় বড় শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললেও তাদের নিজেদের পোস্টে সিকিম বা নিট পরীক্ষার মতো সাধারণ বানানগুলো ভুল থাকে। যিনি নিজেই একটা সোজা বানান ঠিক করে লিখতে পারেন না, তার রাজনৈতিক এজেন্ডার ওপর দেশের কোটি কোটি ছাত্রছাত্রী বা নাগরিকের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে সচেতন মহলে বড় পরিহাস তৈরি হয়েছে। এবার আসি সেই আসল জায়গায়, যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন। এই যে দিলীপ ঘোষ এত বড় একটা উস্কানিমূলক বক্তব্য করলেন, এর আইনি পরিণতি এখন কি হতে যাচ্ছে? আসল খবর হলো, মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, আইনি মহল ও সচেতন নাগরিকেরা এবার একাট্টা হয়ে এই উস্কানির বিরুদ্ধে গর্জে উঠেছেন। কলকাতার হাইকোর্টের কিছু সাম্প্রদায়িক রুলিংকে ঢাল করে এবং দেশের ধর্মনিরপেক্ষ আইনকে সামনে রেখে তারা এক চরম ও কঠোর আলটিমেটাম জারি করেছেন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দিলীপ ঘোষকে তার এই উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্যের জন্য সবার সামনে অবিলম্বে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আর যদি তিনি এই অবস্থান ধরে রাখার নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা না চান, তবে তার বিরুদ্ধে সোজা থানায় গিয়ে আইনি ধারায় এফআইআর দায়ের করা হবে। যদি এই আলটিমেটাম অনুযায়ী মামলা রুজু হয়ে যায়, তবে কিন্তু সত্যি সত্যি আদালতের কাঠগড়ায় এসে দাঁড়াতে হবে। এই ঘটনা একটা কথাই প্রমাণ করে দেয়, ক্ষমতা বা রাজনৈতিক পদ যতই বড় হোক না কেন, জনগণের ধর্মীয় আবেগ আর দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ হতে পারে না। সুপ্রিয় দর্শক, রাস্তা আটকে ধর্মীয় কর্মসূচি পালন এবং এর পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাওয়ার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? রেড রোডে ঈদের নামাজ বনাম যোগ দিবসের এই প্রশাসনিক সিদ্ধান্ত কি আসলেই একটি নিরপেক্ষ পদক্ষেপ, নাকি এর পেছনে দ্বিমুখী নীতি কাজ করছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই আন্তর্জাতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।